স্যার, বুলডোজার সংস্কৃতি আমরা দেখলাম যে বিজেপি ক্ষমতায় আসার পরে আমি তাদের খবর দিয়ে বলতে চাই, ভারতের একাধিক সংবাদ মাধ্যমে আমি আজকেও দেখেছি যে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে তারা বুলডোজার চালিয়েছে, অবৈধ স্থাপনার নামে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হচ্ছে। এই সংস্কৃতি কেন স্যার? এটি কি মুসলমানদের উপরে অত্যাচার করা বা তাদেরকে বাংলাদেশে ডিপোর্ট করার কোনো চক্রান্ত কি? এক্স্যাক্টলি, এটা সেই উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যে পদ বেছে নিয়েছিল সেটা ওয়াইডলি নোন অ্যাজ বুলডোজার সংস্কৃতি। এবং এটা অনেকটা মানে সরকারি জমি বাঁচাতে আইনের প্রয়োগ করে শেষ পর্যন্ত ওই উত্তরপ্রদেশে শত শত হাজার হাজার মুসলমানকে গৃহচ্যুত করা হয়েছে। এবং আমার খুব অবাক লাগছে যে শুভেন্দু ইলেকশনে এত ভালোভাবে জেতার পরেও সে উত্তরপ্রদেশের এই মডেলটাকে ব্যবহার করছে যে কিভাবে এই মুসলমানদেরকে গৃহহীন করা যায়। এবং এই যে বুলডোজার সংস্কৃতির কথা বলা হচ্ছে, এটা মানুষের মধ্যে মানুষের আরও দূরত্ব বাড়িয়ে দেবে এবং যারা সনাতন ধর্মী মানুষ, যারা মানে বংশানুক্রমে একত্রে বসবাস করেছে, তারা আরও বিব্রত বোধ করবে। এই বুলডোজার সংস্কৃতির মাধ্যমে এটা ডেফিনেটলি আন্তর্জাতিক অ্যাটেনশন পাবে। ভারত একটা বড় ভুল করে এবং এখানে নিশ্চয়ই অমিত শাহের একটা বড় রোল রয়েছে শুভেন্দুকে এনকারেজ করা এইসব কাজে। কেননা এরা বিজেপির চিন্তাধারা হচ্ছে ভোটার, যে এদেরকে যত বেশি গৃহহীন করা যায়, বাধ্য করা যায়, ততই বিজেপির ভোট ব্যাংক আরও এনরিচড হবে। এটা আমরা দেখেছি যে ইন এ ডিফারেন্ট ফর্ম আসামেও হয়ে এসছে। আসামেও কিন্তু হাজার হাজার মানুষ মুসলমান গৃহহীন হয়ে রয়েছে, এমনকি নিম্ন মধ্যবিত্ত যাদের পাকা ঘর বাড়ি ছিল আসামে, যে স্পেশালি করিমগঞ্জের নাম চেঞ্জ করা হয়েছে, শ্রীধাম একটা নাম ইন্ট্রোডিউস করা হয়েছে, সেই অঞ্চলে আসামে ব্যাপকভাবে তারা গৃহহীন হয়েছে। সুতরাং এই যে যা করছে এখন এই শুভেন্দু, সেটা একদিকে রয়েছে তার শিক্ষার অভাব, শালীনতার অভাব এবং অত্যন্ত একতরফা ভাবে সে তার বিশ্বাস প্রক্রিয়াকে প্রয়োগ করে। এবং এই দুইটা অঙ্গরাজ্য আসাম আর উত্তরপ্রদেশ, এদের মুখ্যমন্ত্রীরাই এখন তার চোখে মডেলস হয়ে গিয়েছে। এখন ব্যাপারটা যে ভবিষ্যৎ ভারতের আইডেন্টিটিকে কোথায় নিয়ে যায়। নরেন্দ্র মোদী সম্পর্কে অনেকে মনে করে যে সে এইভাবে যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের একাত্মতা রক্ষা করা প্রশ্ন সাপেক্ষ। এই প্রশ্নটা কিন্তু এখন পশ্চিমবঙ্গকেই সামনে রেখে বিশ্বব্যাপী অখণ্ড ভারত, হ্যাঁ, বিশ্বব্যাপী এখন এই প্রশ্ন জাগছে যে এই অখণ্ড ভারত আর কতদিন। আমি তো মনে করি যে এটা ভুলে গেলে চলবে না। তাদের সৌমিক মুখার্জি না ব্যানার্জি নামে এখন যে বিজেপির যে প্রেসিডেন্ট, তিনি কিন্তু বেশ বছরখানেক থেকে ইতিহাস চর্চা করে আসছেন এবং তার ইতিহাস চর্চায় তার সবচেয়ে প্রাধান্য পায় ওই যে পশ্চিমবঙ্গের 47-এর যিনি নেতৃত্ব দিয়েছেন, কি মুখার্জি যেন, শ্যামাপ্রসাদ মুখার্জির যে দৃষ্টিভঙ্গি ছিল, তাকে এই বিজেপির সভাপতি আইডিয়াল মডেল হিসেবে দেখছে যে শ্যামাপ্রসাদের স্বপ্ন সার্থক করতে হবে। শ্যামাপ্রসাদের কথা আমি শুনেছি যে 47-এর আগে 46-এ যখন সরওয়ার্দী প্রধানমন্ত্রী ছিলেন বাংলার, তিনি এই শ্যামাপ্রসাদ নোয়াখালীতেও গিয়েছিলেন, নোয়াখালীর লক্ষ্মীপুরে। সেখানে স্কুলে বক্তৃতা দেওয়ার সময় সে বলেছে যে এখানে এই মুসলমানদের আলাদা দেশের কথা চিন্তা করে কোনো লাভ নেই। আপনারা যদি ওই আলাদা দেশের কথা চিন্তা করেন তাহলে খেজুর গাছের দেশে চলে যান, সেখানে করবেন। এক্স্যাক্টলি এই ভাষা ছিল। আমার বাবা ওই স্কুলে পড়তো এবং আমার মনে হয় আমার ছোটোবেলায় প্রায় বলতো এই যে শ্যামাপ্রসাদ মুখার্জির যে নোয়াখালীতে যেয়ে সে কীভাবে উস্কে দিয়েছে। এই শ্যামাপ্রসাদ মুখার্জি আবার জেগে উঠেছে পশ্চিমবঙ্গে। এবং এই যে ভদ্রলোক যিনি বিজেপির সভাপতি, তিনি গতকাল এক জায়গায় বলেছে যে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান বলে কোনো আলাদা কিছু নেই, পশ্চিমবঙ্গে মুসলমানরাও সবাই হিন্দু। এটাই। কারণ হিন্দু শব্দটাই তো অ্যাবসলিউটলি আর্টিফিশিয়াল। এবং আপনি যখন সনাতন ধর্ম শব্দটা দেখেন, সেটাও কিন্তু ব্রিটিশ আমলে তৈরি। মানে পুরা বিষয়টা এত উদ্ভট। এই যে ধর্মের মাধ্যমে
ধর্মকে তথাকথিত, এটা ধর্ম না, একটা সোশ্যাল কাস্টম, একটা অ্যাপারথাইড পলিসি, বিশাল একটা জনগোষ্ঠীকে অ্যাবসলিউটলি ডিপ্রাইভ করে। এখন আমার যেটা ধারণা যে এখন এই যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে সামনে টেনে আনা, এর ফলে ব্যাপকভাবে কিন্তু মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে যে মাওয়িস্ট কালচার ডেভেলপ করেছে এবং বিশাল সংখ্যক মানুষ যারা গোমাংস খায়, যারা মরা গরুকে ইয়ে করে, ডিসপোজ অফ করে, এবং হিন্দু, নিম্নজাতের হিন্দু ও মুসলমান যারা বলতে গেলে সত্যিকার অর্থে সংখ্যাগুরু ভারতবর্ষে, তাদেরকে এখন আরও এনস্লেভমেন্টের পথে টেনে নেয়ার যে প্রক্রিয়া শুরু করছে, এরা কিন্তু একটা মাইনরিটি। এবং অনেকে মনে করে যে চীন যদি ভবিষ্যতে উত্তর পূর্ব ভারতের দিকে কখনো চোখ তুলে তাকায়, বা তার যে বর্তমান সামরিকীকরণ, একদিকে ডোকলাম, অপরদিকে ভুটানের পূর্বে অরুণাচল প্রদেশে যেখানে তার ক্লেইমস রয়েছে, চীন কিন্তু অত্যন্ত রুটিন প্রসেসে তার আর্মস বিল্ড আপ, সামরিকীকরণের পথ প্রশস্ত করছে। বাংলাদেশ, পাকিস্তানের সাথে তারা এই উন্নয়নমূলক কাজেই শুধু না, আমাদের যে নিরাপত্তা, স্পেশালি আকাশ নিরাপত্তায় চীন যে ধরনের আগ্রহ দেখিয়েছে, এটার এই টাইমিংটা কিন্তু মিলে যায় যে ভারতে বর্তমানে এই যে শুভেন্দুর মতো ব্যক্তি, তারপরে এই যে শ্যামাপ্রসাদকে নিয়ে যে উদ্ভট যে ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি, যাতে দেখায় যে মুসলমানেরা হচ্ছে ভারতে অ্যাবসলিউটলি আউটসাইডার্স, যারা কনভার্ট করেছে তারাও নিম্ন জাতির, এরকম একটা ধারণা দেয়া হয়, অ্যাজ ইফ এরিয়ান হিস্ট্রিটা মানে পুরা রিভাইজ করা হচ্ছে। এখানে আমার মনে হয় উত্তর ভারতের যে জনগোষ্ঠী যারা উঁচু জাতের বলে দাবি করে, তাদের কথাবার্তা, আচার আচরণ, তারা সব কিছুতেই কিন্তু এই বিজেপির চিন্তাধারাকে বৈধতা দিচ্ছে। এবং আমার তো ধারণা অনেক ওয়েস্টার্ন সমরবিদরা বলে যে যদি বাই এনি চান্স চীন ভারতের দিকে কোনো রকমের সামরিক পদক্ষেপের দিকে যায়, বা উত্তর পূর্ব ভারত যদি বিচ্ছিন্নতার পথে সত্যি সত্যি এগিয়ে যায়, তাহলে ভারতের কিন্তু রেজিস্ট্যান্স বলতে কিছু থাকবে না। উত্তরপ্রদেশ আর মধ্যপ্রদেশ আর বিহার নিয়ে যে অংশটুকু, সেখানেই উচ্চ জাতিগোষ্ঠীরা হয়তো একটা আলাদা অস্তিত্বের তাগিদে বাকি ভারতবর্ষের অংশকে হয়তো তারা ত্যাগ করতে খুব বেশি মানে রেজিস্ট্যান্স দেবে। এই চিন্তাধারা কিন্তু শুধু পাকিস্তান না, চীন সহ পশ্চিমা বিশ্বেও এখন ডেভেলপ করছে।